আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাজ কুকিং ইনস্টিটিউট ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বাসায় হঠাৎ করে কয়েকজন মেহমান চলে আসলে দুপুরে বা রাতের খাবারের আয়োজনে ঝটপট কি করা যায় সেটা নিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যেতে হয়। আত্মীয়-স্বজন বাসায় আসলে এমনিতেই কিন্তু মনটা আনন্দে ভরে যায়। তাদেরকে কিন্তু সময়ও দিতে হবে, আবার রান্নাও সেরে নিতে হবে। সবারই কিন্তু কম বেশি একটা কনফিউশন কাজ করে যে কি রান্না করব, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে তাদের সাথে একটু সময়ও দেওয়া যাবে। তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে 1 ঘন্টায় ঝটপট সহজে মেহমানদের জন্য দুপুরে বা রাত্রের আয়োজন সেরে নেওয়া যায়। আজকের আয়োজনে থাকছে পোলাও চালের ফ্রাইড রাইস, দেশীয় স্টাইলে চাইনিজ ভেজিটেবল, মিনি চিকেন ফ্রাই, সাথে আছে ভুনা খিচুড়ি ও গরুর মাংস। আর আমার ছেলের বায়না মেটাতে তৈরি করেছি ইয়ামি চকলেট কেক। আমি প্রথমে ফ্রাইড রাইস রান্না করব, সেজন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন তাতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে আরও দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ রান্নার তেল। আমি পোলাওর চাল খুব ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি। পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি এতে পোলাওর চাল দিয়ে দিচ্ছি। আমরা সবাই কিন্তু কম বেশি ফ্রাইড রাইস রান্না করতে পারি। কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু সবার ফ্রাইড রাইস পারফেক্ট হয় না। আপনি যদি কিছু টিপস ফলো করে ফ্রাইড রাইস রান্না করেন তাহলে আপনার ফ্রাইড রাইসও হবে একদম পারফেক্ট। আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস, এতে করে কিন্তু রাইসটার কালারটা একদমই হোয়াইট থাকবে। রাইসটা সিদ্ধর ক্ষেত্রে আমি যে তেলটা ব্যবহার করেছি এতে করে কিন্তু রাইসটা একদমই ঝরঝরা থাকবে, আর এতে কোনো স্টিকি ভাব থাকবে না। আর রাইসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না। যখন এরকম 90% সিদ্ধ হয়ে আসবে তখন এগুলোকে আমি নামিয়ে ঝরিয়ে নিব। আমি একটি চালের মাঝে রাইসগুলো খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই ঝরঝর হয়ে গিয়েছে, কোনো স্টিকি ভাব নেই। আর কালারটা কিন্তু একদমই হোয়াইট, কোনো লালচে ভাব নেই, কারণ এতে আমি লেবু অ্যাড করেছিলাম। আমি এখানে কিছু মরিচ কেটে নিচ্ছি। এরকম করে আপনারা কাটার চেষ্টা করবেন, একটু বড় বড় করে। আর রাইস সিদ্ধর ক্ষেত্রে কিন্তু অবশ্যই চাউলটা পুরোপুরি সিদ্ধ করবেন না, 90% সিদ্ধ করবেন, অর্থাৎ ভিতরটা যেন একটু শক্ত থাকে বা দানা দানা থাকে, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা একদমই ঝরঝরে হবে। এর সাথে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, সাথে টমেটো কেটে নিয়েছি। আমি এখানে একদমই হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করছি, প্রায় 250 গ্রামের মতো। আমি এখানে খুব বেশি বড় বড় টুকরো করছি না, আবার একদম ছোট ছোট করছি না, এরকম মাঝারি সাইজের করে নিতে হবে। আমি এখানে মোট মাংসের অর্ধেকটা ব্যবহার করব ফ্রাইড রাইসে, আর বাকি অর্ধেকটা দিয়ে ভেজিটেবল রান্না করব।
আপনারা চাইলে ফ্রাইড রাইসে চিকেনের পরিবর্তে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। প্রথমে চিকেনটা রেডি করে নিব। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসলে তাতে আমি অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ও 1 চামচ পরিমাণ আদা কুচি। এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পুরোপুরি ভাজা যাবে না, হালকা ভাজা হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। মাংসগুলো অল্প আঁচে হালকা ভেজে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা 1/2 টেবিল চামচ পরিমাণ ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পরিমাণ পানি মিশিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে এই কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণ হচ্ছে এতে করে চিকেনটা কিন্তু একদমই হার্ড হয়ে যাবে না, এর মধ্যে সফটনেস থেকে যাবে। এগুলো এখন হয়ে গিয়েছে, আমি খুব সাবধানে নামিয়ে নিচ্ছি। আমি এখন ওই প্যানের মধ্যেই কিছুটা তেল অ্যাড করে বরবটি ভেজে নিচ্ছি। এখানে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এরকম হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা এখানে বরবটির পরিবর্তে ক্যাপসিকাম বা অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি প্যানে আবারও সামান্য কিছু তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে তাতে 2টো ডিম দিয়ে ভেজে নিব। দেওয়ার সাথে সাথে এরকম হয়ে আসলে নাড়া যাবে না, একটু কিছুটা শক্ত হয়ে আসলে তারপরে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে এতে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি।
এবার চলে এলাম মূল রান্নায়। এর জন্য আমি একটি বড় প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ঘি। ঘিয়ের সাথে আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এবার তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম পুরোপুরি ভাজা যাবে না, হালকা ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি মরিচের কুচি। ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে ঝরিয়ে রাখা সেই পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাওর চাল দেওয়া হয়ে আসলে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। এই ভাজার কাজটা কিন্তু একটু ধৈর্য ধরেই করে নিতে হবে। আমরা সবাই জানি চাইনিজ রান্নাগুলো সবগুলো হাই হিটে হয়ে থাকে, এখানে তাপটা অবশ্যই হাই হতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বরবটিগুলো। এখন আমি তাতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা অবশ্যই লবণ ব্যবহারের ক্ষেত্রে একটু খেয়াল করে নেবেন, কারণ এর আগেও কিন্তু লবণ দেওয়া হয়েছিল বয়েলড করার সময়, তো সেই অনুপাতে আপনারা লবণটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আমি এখানে অর্ধেকটা চিকেন ব্যবহার করেছি। আমি আগেই বলেছিলাম যে আমি অর্ধেকটা চিকেন ব্যবহার করব ফ্রাইড রাইসে, আর বাদবাকি অর্ধেকটা ব্যবহার করব ভেজিটেবলের জন্য। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। ফ্রাইড রাইসে কিন্তু অবশ্যই সয়া সস ব্যবহার করতে হবে, পাশাপাশি আপনারা চাইলে ফিশ সসও ব্যবহার করতে পারেন। আমি এখানে আধা চা চামচের মতো ফিশ সস ব্যবহার করেছি। এখন আমি এতে অ্যাড করে দিব সেই আগে থেকে ভেজে রাখা ডিমগুলো।
আবারও এগুলো আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ অরিগানো ও হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট একত্রে মিশিয়ে ফ্রাইড রাইসের উপর দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট টেস্ট পেতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই ফ্রাইড রাইসের টেস্টিং সল্টটা ব্যবহার করবেন। এখন এগুলোকে আমি আবারও 2 মিনিটের মতো হাই হিটে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। ফ্রাইড রাইসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আমি এখানে 3 ধরনের সবজি খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর হাঁড়িতে সামান্য পানি দিয়ে সবজিগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে আমি সবজিগুলো ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো হাফ সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, খেয়াল রাখতে হবে, এতে করে কিন্তু চাইনিজ ভেজিটেবল ভালো হবে না। সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সবজিগুলো নামিয়ে তাতে একটি প্যান বসিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আপনারা অবশ্যই ঘি ব্যবহার করবেন, কেননা ঘি ব্যবহার করলে এর আসল ফ্লেভার ও টেস্টটা পাওয়া যায়। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি, হাফ চা চামচ পরিমাণ আদা কুচি। আরও দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজের টুকরোগুলো। অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। এবার চামচ দিয়ে খুব সাবধানে নেড়ে চেড়ে ভেজে নিব 1 মিনিটের মতো। কয়েকটা কাঁচামরিচের ফালিও দিয়ে দিয়েছি। এরকম একটা কালার চলে আসলে তাতে আমি সবজিগুলো দিয়ে দিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি কিন্তু সবজি সিদ্ধ করার সময়ও লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ও পাঁচফোড়নের গুঁড়ো। আরও অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এতে করে কিন্তু ভেজিটেবলটা খেতে আরো ইয়ামি হয়। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব সেই তৈরি করে রাখা চিকেনগুলো। এই পর্যায়ে আপনারা চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে শুধু চিকেন দিয়ে ভেজিটেবলটা রান্না করব। এখন আবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস।
1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানিতে গুলিয়ে নিয়েছি। এখন সেগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে আরেকটু পানি অ্যাড করতে পারেন। আমি এই পর্যায়ে আরেকটু পানি অ্যাড করে নিচ্ছি, এতে করে কিন্তু সবগুলো মশলা সবজির ভিতর ঢুকে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণ অ্যাড করাতে সবজিগুলো কিন্তু একটা সুন্দর কনসিস্টেন্সিতে চলে এসেছে। দেখতে কতটা ভালো লাগছে, দেখতে যতটা ভালো খেতে কিন্তু তার থেকে অনেক ইয়ামি। আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো। এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচের দিকটা লেগে আসতে পারে। ফাইনালি আমার সবজি রান্না হয়ে গিয়েছে, আমি এখন এগুলো নামিয়ে নিব। আমি আজকে মিনি চিকেন ফ্রাই রান্না করব, সেজন্য চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। ঠিক এরকম ভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এখন তাতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন তাতে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, রসুনের কুচি, প্রয়োজন মতো লবণ ও মরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও সামান্য পরিমাণ আদার পেস্ট। এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এটিকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটিকে নরমাল ফ্রিজেও রেখে দিতে পারেন। চিকেনগুলোকে কোট করার জন্য আমি এখানে ময়দার একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অ্যাড করে দিচ্ছি ভাজার জন্য প্রয়োজন অনুযায়ী তেল। আমি এখানে মোটামুটি ডুবো তেলেই চিকেনগুলো ভেজে নেব, এই জন্য তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এখন আমি সেই ময়দার মিশ্রণে চিকেনগুলো কোট করে নিচ্ছি। ঠিক এই পাশ ও পাশ দুই পাশটা ভালো করে ময়দা মাখিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে ময়দাগুলো মাখিয়ে নেওয়ার পর আমি এরকম একটি পানির পাত্রে ছেড়ে দিচ্ছি। আবারও তুলে এভাবে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব। আমি আজকে 2 লেয়ারেই করব, এজন্য আবারও পানিতে ছেড়ে দিয়ে আবারও কোট করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে এরকম করে করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন।
এখানে আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। এরই মাঝে কড়াইয়ের তেলগুলো একদমই গরম হয়ে গিয়েছে। তা না হলে চিকেনগুলো উপরের দিক দিয়ে পুড়ে যাবে, অর্থাৎ উপর দিক দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচাই রয়ে যাবে। ঠিক এইরকম অল্প আঁচে ভেজে নিতে হবে। চিকেনগুলো হতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে। এরই মাঝে আমি সালাদ তৈরি করে নিচ্ছি। আমি একটি পিলারের সাহায্যে এরকম করে শসার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি আজ যে সালাদটা আপনাদের তৈরি করে দেখাবো, এটা তৈরি করা খুবই সহজ, কিন্তু আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি শসাগুলো প্রথম এরকম করে টুকরো টুকরো কেটে কুচি কুচি করে কেটে নিব। আমি যেহেতু আজকে 1 ঘন্টার মধ্যে আমার সব রান্না শেষ করব, সেজন্য আমি একটা চুলাতে বসিয়ে দিচ্ছি। এরই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। একদিকে আমার চিকেনটা হয়ে যাচ্ছে, আর একদিকে আমি সালাদও তৈরি করে নিচ্ছি। আমি আজ যেভাবে রান্না করে দেখাচ্ছি, আপনারা চাইলে এভাবে রান্না করে 1 ঘন্টার মধ্যে মেহমানদের আপ্যায়ন করতে পারেন। আমি আজ যে সালাদটা তৈরি করব, সেটাতে শসা, কাঁচামরিচ, টমেটো সবগুলো একদম কুচি কুচি করার প্রয়োজন পড়বে না। হালকা একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। এরই মাঝে আমার চিকেন ফ্রাইগুলো প্রায় হয়ে এসেছে। এরকম এক পাশটা হয়ে আসলে আরেক পাশটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। যখন দেখবেন এরকম ফেনার পরিমাণটা কমে গিয়েছে, অর্থাৎ যখন আমি চিকেনগুলো ফার্স্ট তেলে ছেড়েছিলাম তখন কতটা বুদবুদ আকারে ফেনা বের হয়েছিল, আর এখন দেখেন ফেনাটা কিন্তু কমে গিয়েছে, তাহলে বুঝতে হবে চিকেন ফ্রাইগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে।
এখানে আমার চিকেনগুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর স্মেলটা কিন্তু অনেক নাইস। আমি সালাদের জন্য কিছু টমেটো কেটে নিচ্ছি। পুরোপুরি কুচি করার দরকার নেই, এরকম একটু কুচি করে নিলেই হবে। আমি সাথে সাথে কিছু ধনিয়া পাতা খুব ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। কিছুটা আমি তুলে রাখছি, কারণ যখন আমি এগুলো একটু পরিবেশন করব তার উপর দিয়ে সাজিয়ে নিলে ভালো লাগে। ধনিয়া পাতা কাটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করব না। এ পর্যায়ে পেঁয়াজগুলো আমি একটা একটা করে এরকম ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পেঁয়াজ আমি ছাড়িয়ে নিব। এভাবে সবগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি মিক্সিং বলে আমি শসা, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে নিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল উপকরণে। আমি যেহেতু আজকে বাদামের সালাদ তৈরি করব, সেজন্য আধা কাপ পরিমাণ বাদাম আমি একটি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে বাদামগুলো একদম ফ্রাই করার কোনো দরকার নেই, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই চলবে। এতে করে কিন্তু সালাদের ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি যেহেতু একেবারে একসাথে সবগুলো সালাদ বানিয়ে নেব না, কারণ একসাথে সবগুলো সালাদ বানিয়ে নিলে সালাদে পানি চলে আসে। প্রয়োজন অনুযায়ী আমি অল্প অল্প সালাদ বানিয়ে সাথে সাথে খেয়ে নেব, এজন্য আমি অল্প অল্প করেই বানিয়ে নিচ্ছি। আমি এখানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও বাদাম একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ মেয়োনিজ। এখন এগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সালাদে অবশ্যই কিন্তু মেয়োনিজটা ব্যবহার করতে হবে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আসলে এটা খেতে যে কতটা মজার। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এতক্ষণ যা যা রান্না করলাম সবকিছু একত্রে একটি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আসলে এগুলো খেতে যে এতটাই মজা হয়েছে, আপনার একবার বাসায় এরকম 1 ঘন্টার মধ্যে রেসিপিগুলো ট্রাই করে দেখবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে।
এরই মাঝে আপনারা অবশ্যই 1 ঘন্টা রান্নার ধারণাটি পেয়ে গিয়েছেন। আর নয় কনফিউশন, মেহমান আসলে বাসায় মেহমানদের সময়ও দিতে পারবেন, পাশাপাশি ঝটপট ঘন্টার মাঝেই রান্না কমপ্লিট করে ফেলতে পারবেন। এই রান্নাগুলো আশা করি মেহমানদেরও অনেক ভালো লাগবে। জন্য শুধু চাইনিজ স্টাইলে রান্না করে খাওয়াবো তা কি হয়, এজন্য আমি দেশীয় স্টাইলে কিছু রান্না সেরে নিচ্ছি। এটা করতেও বেশি একটা সময় লাগে না, ঝটপট করা যায়। আমার ছেলের যতটা চাইনিজ খাবার পছন্দ, বাট আমার হাজবেন্ডের ততটা পছন্দ নয়। সেজন্য আমার সবসময়ই চাইনিজ ফুডের পাশাপাশি দেশীয় স্টাইলেও রান্না করে নিতে হয়। সেজন্যই আজকে আমি তৈরি করব ভুনা খিচুড়ি ও গরুর মাংস। এর জন্য আমি প্রায় আধা কেজির মতো চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লাগছে গরুর মাংস, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, তেজপাতা, ধনিয়া গুঁড়ো, এলাচ, দারচিনি, আদা রসুনের পেস্ট, হলুদ ও মরিচের গুঁড়ো। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজগুলো প্রায় 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে নিতে হবে। পেঁয়াজগুলো এরকম ভাজা হয়ে আসলে তাতে আমি গরম মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, যাতে এতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এতে আমি মাংসগুলো অ্যাড করে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিব প্রায় 30 মিনিটের জন্য। আপনারা চাইলে মাংসের সাথে সামান্য আলু অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। আমি পোলাওর চালের সাথে ডালও মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো খুব ভালো করে ধুয়ে ঝরিয়েও নিয়েছি। আমি চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে আসলে তাতে অ্যাড করে দিচ্ছি পোলাও রান্নার জন্য পরিমাণ মতো তেল। এবার তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 3-4টির মতো তেজপাতা, 4টি এলাচ ও 3-4টি দারচিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। এবার এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। প্রায়
প্রায় 2 মিনিটের মতো মিশানো হয়ে আসলে তাতে দিয়ে দিব জিরের গুঁড়ো। 4-5টির মতো কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা সেই পোলাওর চালগুলো। এই পর্যায়ে পোলাওর চালগুলো কিন্তু আমার প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে, এতে করে কিন্তু ভুনা খিচুড়ি ঝরঝরা হবে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই হিটে থাকা যাবে না, অবশ্যই একটু কমিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। ওদিকে আবার আমি যে মাংস বসিয়েছিলাম, আমার মাংস প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমার পোলার চালগুলো 5 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। আমি যেহেতু চাল দিয়েছি 2 পট, এর জন্য পানি দিয়ে দিব 4 পট। অর্থাৎ এখানে আমি মোট 4 পট পানি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যা আসলে বলে বোঝানোর মতো নয়। ফাইনালি আমার গরু মাংস ও ভুনা খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক মজার। তো বাসায় মেহমান আসলে নো টেনশন, মাত্র 40 মিনিটেই রান্নাটি সেরে ফেলতে পারেন। আমার ছেলের বায়না মেটাতে প্লাস মেহমানদের খাওয়ানোর জন্য আমি একটি কেকও বানিয়ে ফেলেছি। এই কেকটা বানাতেও কিন্তু বেশি একটা সময় লাগে না, তাই আমি আজকে কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঝটপট আমি এই কেকটি বানিয়ে ফেললাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন। মাত্র 30 মিনিটে কিন্তু আমি এই কেকটি বানিয়ে ফেলেছি। কেকটি বানানোর জন্য প্রথমেই আমি 3টি ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশের সাথে আমি ধাপে ধাপে চিনি মিশিয়ে মোট 4 থেকে 5 মিনিটের মতো বিট করে কেকের জন্য পারফেক্ট একটি ফোম তৈরি করে নিচ্ছি। এই কাজটা কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়েও করা যাবে, তবে সেই ক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে। আমি লো স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো, তারপর আবার হাই স্পিডে বিট করে নিচ্ছি মোট 3 মিনিটের মতো। কেকের ফোমটি তৈরি করার জন্য আমি মোট 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এই কেকটি বানানোর জন্য আমার মোট 1.5 কাপ পরিমাণ চিনি লেগেছে। আমি আবারও দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, এর আগেও দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এই মোট 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি
কেকটি বানিয়ে ফেলবো, কারণ আমার বেবি একটু কেকে মিষ্টিটা বেশি পছন্দ করে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই ভিডিওটা স্কিপ করিনি। আমি এখানে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে আমি কেকের ফোমগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে ধৈর্য ধরে বিট করে কেকের ফোমগুলো তৈরি করে নিতে হবে। যদি ভালো ফোম তৈরি করা না হয় তাহলে কিন্তু কেকটা ততটা সফট হবে না। এখানে আমার কেকের ফোম একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এতে ডিমের কুসুম অ্যাড করে আবারও বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। ডিমের কুসুম খুব ভালো করে মেশানো হয়ে আসলে একটি চালনির সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে দেব। একটি চালনি নিয়ে তাতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। যেহেতু আমি চকলেট কেক বানাবো সেজন্য 2 চামচ পরিমাণ কোকো পাউডার একইভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার ও স্বাদ মতো লবণ। এভাবে আমি সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার একটি চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো খুব তাড়াহুড়া করে মেশাতে যাবেন না, এতে করে কিন্তু কেকের ফোম নষ্ট হয়ে যাবে। আরও এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খাবার তেল। এখানে যাদের কেকটা একটু ড্রাই হয় তারা চাইলে এইখানে তেলের পরিমাণটা 1 কাপ পরিমাণ দিতে পারেন। এভাবে মিশ্রণের সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য আমি এতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি। এখানে আমার কেকের ব্যাটার একদমই তৈরি। ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকমই হতে হবে, খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলাও না। আমি স্কোয়ার শেপের একটি ডাইস নিয়ে তাতে পেপার দিয়ে সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন তাতে সমস্ত ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার সম্পূর্ণ ঢালা হয়ে আসলে সামান্য একটু ট্যাপ করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি সরাসরি কুক করার জন্য। আমি চুলোতে একটি হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এর উপর এরকম একটি স্ট্যান্ড বসিয়ে কেকের ডাইসটি বসিয়ে দিচ্ছি। এখন এটিকে আমি ঢাকা দিয়ে প্রায়
30 মিনিটের মতো কুক করে নিব। প্রথম 15 মিনিট আমি মিডিয়াম হিটে কুক করব, পরবর্তী 15 মিনিট আমি লো হিটে কুক করব। ফিরে এলাম 30 মিনিট পর। এখানে আমার কেক একদমই তৈরি হয়ে গিয়েছে। আমি কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি। এই পর্যায়ে কেকটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর এরকম করে হাত দিয়ে পেপারগুলো তুলে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদমই পারফেক্টলি কুক হয়েছে। আমি এখন কেকটাকে প্লাস্টিক পেপারে মুড়িয়ে রেখে চলে যাচ্ছি কেকের ক্রিম তৈরি করার জন্য। ক্রিম তৈরি করার জন্য আমি আজ ব্যবহার করব হুইপড টপিং মিক্স, আর আমার লাগছে হাফ কাপ পরিমাণ ঠান্ডা দুধ। যতটা সম্ভব ঠান্ডা দুধ ব্যবহার করা যায় ততটাই ব্যবহার করতে হবে। এখন আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। সমস্ত উপকরণ ঢেলে তাতে অ্যাড করে দিচ্ছি দুধ। আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটিকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। পারফেক্টলি ফোম তৈরি হতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। এ পর্যায়ে আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেক বেশি লাগবে, আর সেটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। এ পর্যায়ে আমার ফোম কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে। এবার এটিকে আমি হাই স্পিডে বিট করে নিব প্রায় 2 মিনিটের মতো। আরো 2 মিনিট বিট করাতে কিন্তু কেকের ফোম একদমই তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পারফেক্ট ঘনত্বের চলে এসেছে। এখন এটিকে আমি আর বিট করব না, এখন চলে যাব সরাসরি কেক ডেকোরেশনে। যখন দেখবেন ফোমগুলো উপর করার পরও পড়ে যাচ্ছে না, তখন বুঝতে হবে পারফেক্টলি ফোম তৈরি হয়ে গিয়েছে। আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপর করার পরও কিন্তু এটা আপনা আপনি পড়ে যাচ্ছে না। এবার আমি ফোমগুলো দিয়ে ডেকোরেশন করার জন্য নজেল ব্যাগে ভরে নিচ্ছি। কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও চুপসে যায়নি, আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি ফোম দিয়ে কেক ডেকোরেশন করে নিচ্ছি। আমি আসলে কেক ডেকোরেশনে একদমই কাঁচা, আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো পারবেন, তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি আজ যতটা সম্ভব সিম্পলি ডিজাইন করা যায় সেটাই চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক মজার। আর এর ভিতরটা এতটাই সফট, মুখে দিলে মিলিয়ে যায়। তো আপনাদের একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিউয়ার্স, এখানে কেকটা এতটাই সফট ও পারফেক্ট হয়েছে যা আসলে বলে বোঝানোর মতো নয়। আমার এই রেসিপিগুলো ফলো করে আপনারা অল্প সময়ের মধ্যে সবগুলো রান্নাই সেরে ফেলতে পারবেন। আমি মনে করি রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার চেয়ে বাসায় যদি স্বাস্থ্যকর উপায়ে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায় তাহলে মন্দ কি। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সালাদ, চাইনিজ সবজি সবগুলো এতটাই মজা হয়েছে যে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, কিঞ্চিত মাত্র উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।